আবারও বিসিবিতে দুর্নীতি দমন কমিশন অভিযোগ, বোর্ডে আর্থিক দুর্নীতি, গঠনতন্ত্র ও তৃতীয় বিভাগ ক্রিকেট নিয়ে অনিয়ম। সিঙ্গাপুর ম্যাচে দর্শকদের যাতায়াত সুবিধায় রোডম্যাপ করেছে বাফুফে, বিশেষ বাস ও মেট্রো রেলের ব্যবস্থা করা হচ্ছে। সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্ডিয়া, শিরোপা জিততে চায় বাংলার যুবারা। আবাহনীর হারে মোহামেডান চ্যাম্পিয়ন, পেশাদার লিগে সাদা কালোদের প্রথম শিরোপা জয়ের আনন্দ উদযাপন। আবারও বিসিবিতে দুর্নীতি দমন কমিশন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আর্থিক দুর্নীতি, গঠনতন্ত্র ও তৃতীয় বিভাগ ক্রিকেট নিয়ে নানা অনিয়মের অভিযোগে অভিযান চালায় দুদক। বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের নামে বিসিবির ফান্ড ট্রান্সফার নিয়ে অনিয়মের অভিযোগও খতিয়ে দেখছে দুদক। দুপুরে সূর্য যখন ঠিক মাথার উপর, সেই তাপকেও ছাপিয়ে বিসিবি তখন হঠাৎই উত্তপ্ত। গরম খবর, আবারও ক্রিকেট বোর্ডে অভিযানে দুর্নীতি দমন কমিশন দুদক। কমিশনের 4 কর্মকর্তা মূল ভবনে অনুসন্ধানে ব্যস্ত। খবর পেয়ে তড়িঘড়ি করে বোর্ডে ছুটে আসলেন সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ আসলেন তারও 2 ঘন্টা পর। চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট। সাম্প্রতিক সময়ে বিসিবি বসকে নিয়ে নানা খবরে মিডিয়া উত্তপ্ত, যার মধ্যে বিসিবির ফান্ড ট্রান্সফার ইস্যু সবচেয়ে আলোচিত। দুদক কি সেই অনুসন্ধানে এসেছিল? কোনো গরমিল কি পাওয়া গেল? আপনারা রিসেন্ট একটা নিউজ দেখেছেন যে অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে, অ্যাকাউন্টের টাকা ট্রান্সফার হয়েছে ব্যাংক থেকে। সেই সংক্রান্ত রেকর্ডপত্র আমরা সংগ্রহ করেছি। যতটুকু জানতে পেরেছি, তাদের গঠনতন্ত্র অনুযায়ী যেই সিগনেটরিগুলো থাকে তাদের সিগনেচারেই এই ট্রান্সফার করা হয়েছে। তাদের ব্যাখ্যা অনুযায়ী যে এখানে যেই রিস্ক জোন ব্যাংকগুলো ভাগ করা হলো, ক্যাটাগরাইজ করা হলো, সেখানে তারা যেটাকে মনে করেছে অধিক নিরাপদ সেখানেই ট্রান্সফার করেছে। এই বিষয়টা আমাদের কাছে তাদের ব্যাখ্যা ছিল। আমরা এই বিষয়ে রেকর্ডপত্রগুলো আরও সংগ্রহ করেছি এবং আমরা প্রেসিডেন্টের সাথে কথা বলবো। সেই রেকর্ডপত্রগুলো আমরা আরও যাচাই বাছাই করে আমাদের রিপোর্ট দাখিল করব। প্রথম অভিযানের 1 মাস পর পিএসএল খেলতে শনিবার পাকিস্তান পৌঁছেছেন সাকিব আল হাসান। তার দল লাহোর কালান্দার্সের করা সোশ্যাল মিডিয়া পোস্টের ছবিতে মিস্টার অলরাউন্ডার ধরা দিয়েছেন বেশ হাসি খুশি মুখে। ক্রিকেটে ফেরার স্বস্তি যেন আলো হয়ে ফুটেছিল সাকিবের চোখে মুখে। বিস্তারিত থাকছে। গায়ে কালো জ্যাকেট আর মাথায় কালো ক্যাপ, মুখ ভর্তি হাসি নিয়ে সবাইকে আশ্বস্ত করার ভাবনা থেকেই হয়তো থামস আপে ইশারা করলেন অল গুড। যে খেলায় মজে কাটিয়ে দিলেন এক জীবনের বড় একটা সময়, তাতে ফেরার খুশি যেন ততক্ষণে আলো হয়ে ঠিকরে বেরোতে শুরু করেছে সাকিবের চোখ মুখ থেকে। পিএসএল খেলতে পাকিস্তানে পৌঁছে যাওয়া সাকিবের এমনই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে তার দল লাহোর কালান্দার্স। অসময়ের 10 ফোরে আটকে পড়া লাল সবুজের জার্সিতে দুনিয়া কাঁপানো নবাবের পিএসএল উপলক্ষে ক্রিকেটে ফেরা যে তার ডুবন্ত ক্যারিয়ারের নৌকার পালে খানিকটা হলেও বয়ে এনেছে আশার এক পশলা ঝড়ো বাতাস। দেমিন বিজনেস সাকিব সহ বাকিদের নিয়ে করা কালান্দার্সের সোশ্যাল মিডিয়া ওই পোস্টের এক লাইনে এভাবেই যেন প্লেয়ারদের লক্ষ্যে অটুট থাকার সংকল্পটা বোঝাতে চাইল ফ্র্যাঞ্চাইজিটি। রাজনৈতিক পট পরিবর্তনে জাতীয় দলের দরজা থেকে সরে যাওয়াটা মিস্টার 75-এর নিয়ন্ত্রণে না থাকলেও যে ব্যাপারটা কন্ট্রোলের রিমোট তার হাতে ছিল, সেই ফিটনেস আর নিজের ক্রিকেটটাতে জং পড়তে না দেওয়ার ব্যাপারটায় যে সাকিব মিন্স বিজনেস, তা এতদিন ইন্টারন্যাশনাল ক্রিকেটে পা না রেখেও ফিজিক্যালি হালকা পাতলা ঝরঝরে থাকাটায় বোঝা গেল স্পষ্ট। বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণার পর সে দায় থেকে মুক্তি পেতে যে পরিশ্রম শুরু করেছিলেন, তা দায় মুক্তির পরও না থামানোতেই হয়তো নিজেকে রাখতে পেরেছেন ক্রিকেট রেডি, যে কারণে ঋষাদের বিকল্প হিসেবে ডাক পেতেই হাজির হয়েছেন পিএসএল মাতাতে কালান্দার্স শিবিরে। এর আগেও সাকিব পিএসএল খেলেছেন পেশোয়ার জালমি আর করাচি কিংসের মতো দলের হয়ে। এখন পর্যন্ত পাকিস্তান সুপার লিগে 13 ইনিংস ব্যাট করে রান করেছেন 181, গড় প্রায় 17। অন্যদিকে বল হাতে 12 ইনিংসে উইকেট তুলেছেন 8টি, ইকোনমি প্রায় 7.5। 10 জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে দর্শকদের যাতায়াত সুবিধায় রোড ম্যাপ করছে বাফুফে। এদের ছুটিতে যেন মাঠে আসতে ফ্যানদের সমস্যা না হয়, তাই বিশেষ বাস ও মেট্রো রেলের ব্যবস্থা করা হচ্ছে। এমনকি বিশেষ চাহিদা সম্পন্ন দর্শকদের জন্য থাকছে মেডিকেল অ্যাসিস্ট্যান্স। আসছে সিঙ্গাপুর ম্যাচের আগে বাফুফের পরিকল্পনার এক্সক্লুসিভ বেশ কিছু খবর এখন খেলাযোগের হাতে, যার 6ষ্ঠ পর্ব।
পাখির চোখে জাতীয় স্টেডিয়াম, যার চারপাশে শিরা উপশিরার মতো এসে মিলিত হয়েছে ঢাকার বিভিন্ন পথ, যে পথ ধরে 10 জুন বইবে জনস্রোত। কিন্তু বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ যে পড়েছে ঈদের ছুটিতে, দূর দূরান্ত থেকে দর্শক আসবে কি করে? ঐতিহাসিক এই ম্যাচে দর্শকদের মাঠে আসা যাওয়া সহজ করতেই বাফুফে নিয়েছে মাস্টার প্ল্যান, যে প্ল্যান অনুযায়ী ঢাকা জুড়ে গড়ে তোলা হচ্ছে বাস মেট্রো রেলের বিশাল এক নেটওয়ার্ক। একটা দল, সাথে কোটি মানুষের সমর্থন, মাঠে 23 জনের যুদ্ধ, গগনবিদারী স্লোগানে গ্যালারি হবে উন্মত্ত। ডেডলাইন 10 জুন, বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ দেখতে 18,000 দর্শক আসবে জাতীয় স্টেডিয়ামে। সেই দর্শকদের কিভাবে স্বাগত জানানো হবে? ফুটবলের উৎসবে দর্শকদের অভ্যর্থনার বিস্তারিত আমাদের জানাবেন বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আওয়াল। 10 জুনের খেলা নিয়ে আমাদের একটা প্রক্রিয়া চলছে যে এটা ঈদের সময় খেলাটা হবে। সো আমরা চাবো, আমাদের বাফুফে থেকে অলরেডি কমিউনিকেশন করছে ঢাকা মেট্রো রেলের সাথে এবং বিআরটিসির সাথে, যে আমাদের ট্রান্সপোর্ট যেন থাকে ঈদের ছুটিতে, যেন দর্শকরা খেলা দেখতে আসতে পারে দূর দূরান্ত থেকে। দর্শকরা তো পুরো বাংলাদেশ থেকে আসবেন ঢাকায় এই ম্যাচটাকে সামনে রেখে, তো আপনারা কোন কোন রুটগুলো চিন্তা করছেন যে রুটগুলোতে এই বাস সার্ভিস দেওয়া যেতে পারে? আমরা চাচ্ছি ঢাকাকে ইউটিলাইজ করতে প্রথমে। আর ঢাকা ইউটিলাইজ হলে তো আপনারা দেখবেন এয়ারপোর্ট স্টেশন থেকে আসবে, কমলাপুর থেকে আসবে, যদি কোনো বাস টার্মিনাল থাকে বাস টার্মিনাল ওখান থেকেও কিছু বাস ছাড়বে। আপনারা যে বাসের কথা বলছেন, যে বাস দিয়ে দর্শকদের আনা, দর্শকদের আবার পৌঁছে দেওয়া ওই স্পটগুলোতে, সেই ক্ষেত্রে কি টিকিটের ব্যবস্থা হবে? মানে বাসগুলো কি ফ্রি থাকবে নাকি সেখানে টিকিট দিয়ে সেই বাসগুলো অ্যাক্সেস নিতে হবে? এটা মোস্টলি টিকিটিং সিস্টেম হবে, যেহেতু এটা সরকারি একটা ইনস্টিটিউশন, ওনাদের প্রাইসিং অনুযায়ী এটা হবে। আর যেহেতু ওনারা একটা অফ ডেতে চালাবে, এটা আই বিলিভ এটা টিকিটিং সিস্টেমে হবে। শুধু বাস আর মেট্রো রেলের নেটওয়ার্ক তৈরি করাই নয়, তার সুশৃঙ্খল ম্যানেজমেন্টেও জোর দিচ্ছে বাফুফে। ম্যাচ ডেতে স্টেডিয়ামের বেশ দূরেই বন্ধ করে দেওয়া হবে যান চলাচল, দর্শকদের মাঠে আসতে হবে পায়ে হেঁটে। আমরা চাচ্ছি যে সেক্রেটারিয়েটের ওখান মোড়ের থেকে যেন এদিকে প্রবেশ না করতে পারে কোনো গাড়ি, যেন এটা ওয়াকিং প্যাথ হয়। আমরা বাতুল মোকামের পিছনে যে রাস্তাটা আছে ওটা আমরা চাবো যে ওয়াকিং প্যাথ করতে, প্লাস দিলকুশার দিকে ওয়াকিং প্যাথ হবে, যেন দর্শকরা ঢুকতে ঢুকতে যেন একটা অ্যাটমসফিয়ার হয়, যেন পুরো বাংলাদেশকে আমরা যেন নিয়ে আসতে পারি একসাথে। ট্রফি ধরা না দিলেও মাঠে আর মাঠের বাইরের দাপট দেখিয়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরের বরাবরের মতো শিরোপাশূন্য মৌসুম কাটলেও টানা তৃতীয়বার বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী ক্রীড়াবিদের তালিকায় শীর্ষস্থান দখল করে নিলেন CR7, যা প্রকাশ করেছে খোদ ফোর্বস। অবশ্য রোনালদোর চেয়ে দিনকে দিন এই তালিকায় পিছিয়ে যাচ্ছেন লিওনেল মেসি। সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলা রোনালদোর আয় 27 কোটি 50 লাখ ডলারের আশেপাশে। গত বছরের তুলনায় তার আয় 1 কোটি 50 লাখ ডলার বেড়েছে। এতে বড় অবদান তার মাঠের বাইরের এন্ডোর্সমেন্টের এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিশাল ফলোয়ার। মে মাসের হিসাব অনুযায়ী পর্তুগিজ তারকার অনুসারী 93 কোটি 90 লাখ। দ্বিতীয় স্থানে উঠে এসছেন বাস্কেটবল তারকা গোল্ডেন স্টেট ওয়ারিয়ার্সের স্টিভেন কারি, তার আয় 15 কোটি 60 লাখ ডলার। এদিকে 5 নম্বরে থাকা লিওনেল মেসির আয় গত বছরের সমান 13 কোটি 50 লাখ ডলার আছে। ইন্টার মায়ামি ফরওয়ার্ডের আছে অ্যাডিডাস ও অ্যাপলের আকর্ষণীয় এন্ডোর্সমেন্ট। অবশেষে PSL খেলতে পাকিস্তান গেলেন সাকিব আল হাসান।